আমরা আগের দিন we learnt about the enterprise structure, right? And we learnt about what are the different attributes that we have to check, তাই তো? আজকে আমরা দেখব the overview of the entire procurement process, কি করে কাজ করছে, and what are the different things that we are going to follow in this entire course. আমরা কি কি এর মধ্যে দেখতে চলেছি। সবচেয়ে আগে আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো যে প্রকিউরমেন্ট সাইকেল। এবার প্রকিউরমেন্ট সাইকেলের মধ্যে কি কি পড়ে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রকিউরমেন্ট মানে কেনা, রাইট? প্রকিউরমেন্ট মানে কেনা। সো এমএম ইজ বেসিক্যালি অলসো কল্ড দ্য প্রকিউরমেন্ট সাইকেল। সেকেন্ড, আমরা একটু, আপনি একটু মিউটে চলে যান কাইন্ডলি, আপনার একটু আচ্ছা, ব্যাকগ্রাউন্ড। এটা রেকর্ডিং হচ্ছে তো স্যার? হ্যাঁ, ঠিক আছে, আমি মিউট করে দিচ্ছি। রাইট। সো ফার্স্ট অফ অল এমএম এ একটা প্রকিউরমেন্ট সাইকেল হয়। সেকেন্ড হয় স্টক ট্রান্সফার অর্ডার। তারপর আরেকটা প্রসেস হয় যেটাকে বলে সাব কন্ট্রাক্টিং। ঠিক আছে, তারপরে ভেন্ডার কনসাইনমেন্ট হয়। এবার এই চারটে হলো মেইন আমাদের সাইকেল, যেটাকে বলে এমএম এর ডিফারেন্ট প্রসেসেস। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো যে এসএপি পারচেজ অর্ডার, তারপরে গুডস রিসিট, ঠিক আছে, লাস্টে হলো ইনভয়েস ভেরিফিকেশন। এটা হলো আমাদের ওভারঅল প্রসেস অফ মেম। মেমে এই চারটে পার্ট তো আপনার ওভারভিউ হয়ে গেল, ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেসেস হয়ে গেল। আর এই তিনটে পার্ট হলো আমাদের পারচেজ অর্ডার ক্রিয়েট করার পরে যে গুড রিসিট হবে, যখন গুডসটা ম্যাটেরিয়ালটা আসবে, আর লাস্টে যে ইনভয়েস ভেরিফিকেশন হবে, এটা হলো একটা প্রসেস ফ্লো। ঠিক আছে, আচ্ছা, প্রকিউরমেন্ট সাইকেল বা প্রকিউর টু পেও বলা হয়, এটাকে P2P বলা হয়, যেটাকে বলে প্রকিউর টু পে। ঠিক আছে, এটার মধ্যে সবচেয়ে আগে যেটা আমাদের হবে সেটা হলো যে ডিটারমিনেশন অফ রিকোয়ারমেন্টস। প্রথম প্রসেসে হবে এখানে ডিটারমিনেশন অফ রিকোয়ারমেন্টস। ঠিক আছে, প্রথমে আমাদের রিকোয়ারমেন্ট আইডেন্টিফাই করা হবে, তারপরে করা হবে আমাদের ডিটারমিনেশন অফ সোর্স অফ সাপ্লাই। ভেরি ইম্পর্টেন্ট, আমরা সোর্স থেকে নিচ্ছি, তো ডিটারমিনেশন অফ সোর্স অফ সাপ্লাই। তারপরে হবে ভেন্ডার সিলেকশন, তারপরে হবে ভেন্ডার সিলেকশন, তারপরে হবে পারচেজ অর্ডার প্রসেসিং। Because after we have selected the vendor, we'll go for the purchase order processing. তো এবার আমরা purchase order create করব। তারপরে হবে PO monitoring, purchase order monitor করব আমরা, monitoring। তো যেই হয়ে যাবে সেটা, দেন আমরা চলে যাব গুডস রিসিটে, কারণ আমাদের এবার গুডস এসছে, আমরা গুডসটাকে প্লান্টে রিসিভ করছি। তারপরে আমরা করব ইনভয়েস ভেরিফিকেশন, রাইট? আর তারপরে করব পেমেন্ট প্রসেসিং। So basically it's an entire cycle, right? So I'll just give an arrow mark here, so you will have a better understanding as to what we are trying to achieve here. So the first point is determination of requirements. This is how it goes to. So আমরা যখন determine করলাম যে আমাদের requirements টা কি, then we go for vendor selection. Sorry, then we go for determination of source of supply, যে আমরা কোত্থেকে নেব। So we have to find out যে where should the source supply, further criteria to understand what should be the vendor. So ওই ক্রাইটেরিয়া গুলোকে আমরা বুঝতে পারবো যে what are the criteria to identify the vendor, then we go and select the vendor. Right after the vendor selection is achieved, we'll go for purchase order processing, we'll create the PO then, right? And then we'll do PO monitoring, যে কি আপডেট PO কবে ডেলিভার হচ্ছে ইত্যাদি, norms and conditions, so everything is involved. And then we'll go for goods receipt, কারণ এবার তো আমাদের গুড রিসিভ হবে, once PO is created ওরা আমাদের ডেলিভারি দেবে, that is done. Next step is we'll go to invoice verification. তো যখন ওরা আমাদের গুড রিসিভ করে দেবে, তখন আমাদের একটা ইনভয়েসও পাঠাবে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, দে উইল ভেরিফাই দ্য ইনভয়েস। ওকে, গুড রিসিভের সময় চেক করবে যে কোয়ান্টিটি ঠিকঠাক আছে কিনা, ম্যাটেরিয়ালের কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে,
এগুলো চেক করা হয়। মোস্টলি কোয়ান্টিটি চেক করা হয়, যে ইনভয়েসের সঙ্গে বা সরি যা গুড রিসিটের সাথে যে ডকুমেন্ট এসছে ওটার সাথে যে কোয়ান্টিটি রিসিভড হয়েছে সেটা ঠিক আছে কিনা। ঠিক আছে। আর তারপরে হচ্ছে পেমেন্ট প্রসেসিং। পেমেন্ট প্রসেসিংটা আমরা কখনই করব যখন আমাদের ভেরিফিকেশন হয়ে যাবে, ইনভয়েস যে কারেক্ট ভেরিফিকেশন হয়েছে, আর টার্মস অফ পেমেন্টস হিসেবে আমরা পেমেন্ট প্রসেসিং করব। অ্যান্ড ফাইনালি we'll go for determination of requirements. So determination of requirements is where we are again trying to understand what our requirements are. So this entire cycle, it is called a P2P cycle, procure to pay cycle. ঠিক আছে? So now the next part is where we understand the stock transport order. Stock transport order মধ্যে কি হয়, ম্যাটেরিয়াল ট্রান্সপোর্ট হয় from one plant to another plant. ঠিক আছে, এটা তো P2P হয়ে গেল, this is the first part, P2P. সেকেন্ড পার্টে কি হচ্ছে, আমরা দেখছি যে হোয়াট ইজ স্টক ট্রান্সফার অর্ডার। এখানে একটা কি হয়, এখানে একটা ইস্যুইং প্ল্যান্ট হয়। ইস্যুইং প্ল্যান্ট মানে যেখান থেকে গুডস ইস্যু হচ্ছে। ঠিক আছে। আর একটা হয় গুডস রিসিট মানে রিসিভিং প্ল্যান্ট, যেখানে আমাদের হচ্ছে গুডস রিসিট। ঠিক আছে। নাও হোয়াট হ্যাপেন্স ইজ দি ম্যাটেরিয়াল ইজ সেন্ট ফ্রম দিস প্ল্যান্ট টু দিস প্ল্যান্ট, বাট অনেক কারণে স্টক ট্রান্সফার অর্ডার হতে পারে, রিকোয়ারমেন্ট হিসেবে হতে পারে, হয়তো এই প্ল্যান্টে ম্যাটেরিয়াল নেই, ওই জন্য আমি এই প্ল্যান্ট থেকে এই প্ল্যান্টে নিচ্ছি। ঠিক আছে। এই যে প্রসেস where the issuing plant of from where one plant to another plant goods is being sent, this process is called STO process, stock transfer order process, stock transfer transport order. ঠিক আছে। তারপরে নেক্সট প্রসেসটা হচ্ছে আমাদের হলো সাবকন্ট্রাক্টিং এর প্রসেস। সাবকন্ট্রাক্টিং বেসিক্যালি কিছুই না, যে আমার কাছে যদি একটা কাজ আসে, আমি সেই কাজটা আরেকজনকে দিয়ে করাচ্ছি। হ্যাঁ, আমার ক্লায়েন্ট আমাকে একটা কাজ দিয়েছে, আমি সেই কাজটা আরেকজনকে দিয়ে করাচ্ছি, আর আমি মাঝখানে ম্যানেজমেন্ট হয়ে ডিল করছি, দ্যাট ইজ সাবকন্ট্রাক্টিং। ঠিক আছে। ব্যাপারটা এরকম হয় যে আমি একটা পারচেজ অর্ডার ক্রিয়েট করলাম। ঠিক আছে। ফার্স্ট আই ক্রিয়েট আ পিও। ঠিক আছে। তিনটে ডিপার্টমেন্ট হয়, একটা হলো পারচেজিং ডিপার্টমেন্ট হয়, একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট হয়, একটা ইনভয়েস ভেরিফিকেশন হয়। তিনটে পার্ট হয়। একটা হয় আমার পারচেজিং, ঠিক আছে, একটা হয় ইনভেন্টরি ম্যানেজমেন্ট, আর একটা হয় ইনভয়েস ভেরিফিকেশন। তিনটে পার্ট হয়। ঠিক আছে। এবার এখানে আমি দিয়ে দেবো একটা জিনিস, হলো ওন কোম্পানি, দিয়ে দেবো ওন কোম্পানি, তার নিচে দেবো সাবকন্ট্রাক্টর। দুটো পার্ট আছে এখানে, সাবকন্ট্রাক্টর। এবার এখানে কনসেপ্টটা কিরকম হবে, প্রথমে যে পারচেজিং ডিপার্টমেন্ট আমাদের এখানে আছে, সে কি করবে, একটা পারচেজ অর্ডার ক্রিয়েট করবে কোম্পানিকে। সো একটা পিও ইজ ক্রিয়েটেড। এই পিওটা ক্রিয়েট করেছে কিন্তু সাবকন্ট্রাক্টরের জন্য। ঠিক আছে। তো এবার এখানে যে কম্পোনেন্টস, কি কি কম্পোনেন্টস চেয়েছে, ঠিক আছে, কি কি কম্পোনেন্টস চাওয়া হয়েছে, সেই কম্পোনেন্টস গুলোর জন্য সাবকন্ট্রাক্টর ওয়েট করছে এটা পিওর জন্য, যে যেই আমার কাছে পিওটা আসবে আমি এই প্রভিশনের একটা প্রভিশন বাড়াবো কম্পোনেন্টস এর জন্য কি কি পাঠাতে হবে। ঠিক আছে। সাবকন্ট্রাক্টর গেটস দি পিও and he creates the provisions for the components. ঠিক আছে। সেকেন্ড, এখানে ইনভেন্টরি যে ম্যানেজমেন্টের জায়গাটা আছে, সেখানে হয়তো ওরা কি করবে, ওরা বলছে যে এখানে আমার একটা স্টোরেজ লোকেশন আছে। ঠিক আছে। তো স্টোরেজ লোকেশন বলছে এখানে কি আছে, স্টোরেজ লোকেশন এস লক। আমি কালকে বললাম স্টোরেজ লোকেশন কি হয়, একটা প্লান্টের মধ্যে স্টোরেজ লোকেশন থাকে, যেখানে আইদার আমরা গুড স্টোর করি বা সেখান থেকে হয়তো শিপ করে দিই অন্য কোনো জিনিস, রাইট। যদিও স্টোরেজ লোকেশনে আমি অনেক ধরনের মাল রাখতে পারি। ঠিক আছে। তো ইন দিস কেস কি হচ্ছে, যে স্টোরেজ লোকেশন থেকে একটা বেসিক্যালি যে ম্যাটেরিয়াল গুলো অর্ডার করা হচ্ছে, ঠিক আছে, সাবকন্ট্রাক্টররা ম্যানুফ্যাকচার করবে সেই ম্যাটেরিয়ালটা, ম্যানুফ্যাকচারিং অফ ম্যাটেরিয়ালস। ঠিক আছে। এবার যখন ওরা ম্যানুফ্যাকচার করে ফেলবে, তখন এই স্টোরেজ লোকেশনে এই ম্যাটেরিয়ালটাকে পাঠিয়ে দেবে ওরা। ঠিক আছে। আর যখন পাঠাবে তখন এখানে গুডস রিসিটও হবে। এবার গুড রিসিট মানে কি, গুড রিসিট মানে হলো যে আমি রিসিভ করলাম সেটাকে গুড রিসিট বলছে। তো আর বসবে কোথায় গিয়ে, স্টোরেজ লোকেশনে গিয়ে বসে যাবে, আর লাস্টে ওরা সেটেল করবে। ঠিক আছে। সেটেলস দ্য সার্ভিসেস পারফর্মড, একটা সার্ভিসেস করেছে,
তো ওরা ওরা কোন কোম্পানির জন্য, মানে আপনার আমার কোম্পানির জন্য একটা সার্ভিস আমাকে দিল, আমার জন্য ম্যানুফ্যাকচার করলো। ঠিক আছে? তো হয়তো এই পিও যে ক্রিয়েট করলো, ঠিক আছে, ওরা বললো যে আমার এই কম্পোনেন্টস লাগবে, তারপর ওরা ম্যানুফ্যাকচার করলো, তারপর ওরা গুড রিসিট করলো, ওরা পাঠিয়ে দিল ওয়াপস সামানটাকে, এস লাগে গুড রিসিপ্ট হলো। আর তারপরে আবার একটা ইনভয়েস পাঠালো, আর সেই ইনভয়েসটাকে আমরা ভেরিফিকেশন করলাম, আর ওটাকে ফাইনালি ইনভয়েস ভেরিফিকেশন এন্ড দেন পেমেন্ট, ইভেনচুয়ালি পেমেন্ট। ঠিক আছে? তো আমি যদি এখানে এখন অ্যারো মার্ক করি, তাহলে ব্যাপারটা ঠিক সেরকম হবে যে আমি এখান থেকে পিওটা ক্রিয়েট করে একটা প্রভিশন বানালাম কম্পোনেন্টস ক্রিয়েট করানোর জন্য। তারপরে ওরাও বলল যে হ্যাঁ দাদা, আমি এখানে এবার আপনাকে গুড রিসিট করিয়ে দিচ্ছি, আর আপনি স্টোরেজ লোকেশনে সেভ করে দিন, আর আপনাকে একটা ইনভয়েস আমি পাঠিয়ে দেবো, যাতে আপনার ইনভয়েস ভেরিফিকেশন করতে পারেন। এটা হলো প্রসেস অফ সাবকন্ট্রাক্টিং। এটাকে বলা হয় সাবকন্ট্রাক্টিং প্রসেস। এটা, তাহলে এটা হয়ে গেল, এসটিও হয়ে গেল, সাবকন্ট্রাক্টিং হয়ে গেল। ভেন্ডার কনসাইনমেন্ট। ভেন্ডার কনসাইনমেন্টের মধ্যে কি পড়ছে? আবার এখানে 3টে ডিপার্টমেন্ট থাকে ভেন্ডার কনসাইনমেন্টেও। আবার 3টে ডিপার্টমেন্ট থাকে। ঠিক আছে? এখানেও একটা ওন কোম্পানি হয়, আমাদের ওন কোম্পানি, আর একটা হয় আমাদের কনসাইনমেন্ট ভেন্ডার। হুম, একটা ওন কোম্পানি, একটা কনসাইনমেন্ট ভেন্ডার। তো সবচেয়ে আগে কি হচ্ছে, একটা পারচেজ অর্ডার ক্রিয়েট করা হচ্ছে, একটা পিও ক্রিয়েট করা হচ্ছে। এখানে আমরা পিও ক্রিয়েট করলাম। এবার কনসাইনমেন্ট ম্যাটেরিয়ালের জন্য এরা একটা পিও রিসিভ করলো। দে রিসিভ এ পিও ফর কনসাইনমেন্ট ম্যাটেরিয়ালস। ঠিক আছে? এবার কনসাইনমেন্ট বেসিক্যালি আমরা যখন ইন ওটিসি, হোয়াট হ্যাপেন্স ইন কনসাইনমেন্ট ইজ, যখন আমরা কোনো গাড়ি কিনতে যাই, রাইট, তখন আমরা কোনো ডিলারের কাছ থেকে গাড়ি কিনছি। বেসিক্যালি যদি যদি কোনোদিন ধরে নিন মারুতি সুজুকির একটা, মারুতি, এখন তো সুজুকি নেই, মারুতি যদি এখন একটা কার আমার কাছে থাকে, সো মারুতি থেকে একটা ডিলারের কাছে ওই কারটাকে ওরা রেখে দেয়। দে ডোন্ট সেল ইট টু দ্য ডিলার, বাট দে আর কিপিং ইট অ্যাট দ্য ডিলার্স প্লেস। যখন ডিলারটা এন্ড কনজিউমারকে কারটাকে বেচবে, তখনই সেলটা হবে, আর তখনই মারুতিকেও টাকা পাঠাবে, ইনভয়েস পাঠাবে। That is called consignment, keeping the product at the vendor's place or at the dealer's place and waiting for the product to be sold. আর যখন সেল হবে, তখন সেই ইনভয়েসটা মারুতি কারের কাছে যাবে, তার আগে কিন্তু যাবে না। তার মানে যে মালগুলো ডিলারের কাছে আছে, those materials are not actually sold to the dealer, it is still belonging to Maruti. এটা হলো কনসাইনমেন্ট প্রসেস ইন ওটিসি, যেটা আমরা নর্মালি দেখে থাকি বি2বি বা বি2সি তে। এখানে কনসাইনমেন্ট প্রসেসে কি হচ্ছে, যে আমি একটা পিও ক্রিয়েট করছি, আমার কোম্পানি হুম, একটা পিও ক্রিয়েট করছে, আর এই কনসাইনমেন্ট আইটেমটাকে কনসাইনমেন্ট ভেন্ডরকে বলছে আমাকে দাও। ঠিক আছে? এখানে ঠিক উল্টোটা হচ্ছে, এখানে ডিলার বলছে যে আমি আমার কনসাইনমেন্ট আইটেমটাকে আমাকে দাও। এখানে উল্টো করছে, ডিলার মারুতির কাছ থেকে চাইছে যে আমাকে মালটা দাও, বিকজ আমার ডিমান্ড এসছে। কাস্টমার্স কিন্তু বারবার করে বলছে যে আমাকে একটা মারুতি সুইফট লাগবে। তো ওরা তখন একটা পিও ক্রিয়েট করলো। ঠিক আছে? এবার তখন কি করবে, তখন এই যে মারুতি কার যে আছে, সে একটা ম্যাটেরিয়াল ডেলিভার করবে, ম্যাটেরিয়াল উইল বি ডেলিভার্ড, ম্যাটেরিয়াল ডেলিভার্ড ম্যাটেরিয়াল ডেলিভার্ড উইথাউট ইনভয়েস। রিমেম্বার, ওরা কিন্তু বেচছে না, ওরা কিন্তু বেচছে না। তো এখানে গুড রিসিট হবে, জিআর হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে ওটা চলে যাবে কনসাইনমেন্ট স্টকে। এবার স্টকের একটা কনসেপ্ট আছে যে অনেক ধরনের স্টক হয়। ঠিক আছে? কনসাইনমেন্ট স্টক হয়, আনরেস্ট্রিক্টেড স্টক হয়, রিজার্ভড স্টক হয়। হ্যাঁ, তো এই স্টক গুলো কেন রিজার্ভ করে রাখে? এবার ধরে নাও ইউ হ্যাভ এ সেলস অর্ডার, সেই সেলস অর্ডারের জন্য পার্টিকুলারলি আমি একটা স্টক রিজার্ভ করে রাখলাম, তো সেটাকে রিজার্ভ স্টক বলছে। সিমিলারলি আনরিজার্ভ স্টক যেখানে, ঠিক আছে, কোনো রিজার্ভেশন নেই, আর একটা আনরেস্ট্রিক্টেড স্টক যেখানে কোনো নো হোল্ডস বার্ড, ইউ ক্যান ইউজ ইট ফর এনিথিং, রাইট?
So there are different kind of stocks. So it goes to consignment stock, and whenever you withdraw from the consignment stock, you're supposed to send the money or the invoice or the sale profile to the original uh, consignment vendor of yours, right? In this case, for the dealer, Maruti car is the consignment vendor. Maruti company is the consignment vendor. Okay, and finally, when you have actually sold the consignment stock, okay, you have sold the consignment stock, which is also called the consignment liabilities. Also called the consignment liabilities. Why it is a consignment liability? Is because of the fact that you are liable to sell the product to the customers, and only then that is why it's a liability. Imagine করুন, আচ্ছা, let me just come. Once you have sold the material, the consignment liability is sold to the end consumer, then the consignment vendor receives the credit memo. The credit memo about the quantity withdrawn, about the quantity withdrawn. Now, concept here is very simple. Um, okay, the concept here is very simple. I'll just arrow it out. First of all, the own company creates a PO. Now, in this case, the own company obviously is the dealer, and then we have got the Hello, sir. delivery. Yeah, just let me complete this, and then I'll answer your questions. Okay, and then this happens. So basically, first of all, the in purchasing, what happens is the own company or the dealer in this case creates the PO to the consignment vendor, which is the Maruti dealer, Maruti car or Maruti company. Then Maruti company delivers the stock to the dealer, and the dealer will do the goods receipt and send all the stock to the consignment stock, which is basically a liability. Now, there's one thing called asset and there is one thing called liability. Okay. Now, when we talk about asset, asset মানে হলো যে কোনো জিনিস যেটা আমাদের কাছে আমরা own করি, right? It is something that we own. We have paid money for it. It is our property. Liability মানে it's a loan. আমি কোনো কিছু নিলাম, সেটা আমি লোনে নিলাম, আমি যদি ইএমআই তে নিই, that's liability until it's fully paid. সিমিলারলি, এই যে কনসাইনমেন্ট স্টক যেটা আছে এটা কিন্তু লায়াবিলিটি, এটা আমাদের জিনিস নয়। এটা বেচবো, বেচার পরে যখন একটা আমার পয়সা আমার কাছে আসবে ফ্রম মাই কাস্টমার, তখন আমি একটা ক্রেডিট মেমো পাঠাবো। ক্রেডিট মেমো মানে অ্যামাউন্ট টু বি রিসিভড বাই মারুতি। ঠিক আছে? So that credit memo will be based on the quantity that is withdrawn, which is taken away from the consignment stock. That is the consignment process. Now you can go ahead and ask your questions, please. Sir, regarding this scenario actually, which you have shown, Maruti car dealer and end consumer, you just re-exemplify once what is happening here, basically, especially through the credit memo settlement, how this is happening here actually. আচ্ছা, ব্যাপারটা হলো যে দেখুন, একটা দুটো এখানে একটা প্রসেস হয়। প্রসেসটা হলো যে যখন আপনি গাড়ি কিনতে যান বরুণ মোটরস, ঠিক আছে? এবার বরুণ মোটরসের কাছে না অনেকগুলো গাড়ি, আইদার দে আর এক্সক্লুসিভ ডিলার্স অফ মারুতি, তাই তো? বা ইউ উইল সি ইন আদার ডিলার্স ইউ উইল ফাইন্ড মারুতি অলসো দেয়ার। You will find this thing Kia also there. You will find Honda City also there, right? There are different companies for one dealer, and sometimes there are exclusive dealers of Maruti as well, right? Let me consider this situation where Varun Motors হলো একটা এক্সক্লুসিভ ডিলার অফ মারুতি, ঠিক আছে? তো মারুতি কি করে, মারুতি একটা ৫-৬টা কার না, ৫-৬টা গাড়ি, নতুন গাড়ি ওদের ডাম্প করে দেয় এই বরুণ মোটরসের কাছে। কারণ বরুণ মোটরসের খুব সুন্দর জায়গা আছে, স্পেস আছে পার্ক স্ট্রিটে, ঠিক আছে? ওইখানে ওরা গিয়ে ডাম্প করে দিল। এবার ভাবুন আপনি গেলেন ওখানে, নাও ইউ গো টু বাই ফ্রম or you go to buy মারুতি কার। আপনি কিন্তু মারুতি শোরুমে যান না গিয়ে, যে আপনি কিন্তু বলেন না যে মারুতি শোরুমে যাই ওখানে কিনি, না, you go to Varun Motors, because Varun Motors are the official selling partners, official vendors of Maruti. তো আপনি ঢুকে গেলেন বরুণ মোটরসে, বরুণ মোটর আপনার গাড়ি দেখাচ্ছে, খুব সুন্দর গাড়ি, আপনার পছন্দ হলো। এবার বরুণ মোটরের কাছে যে গাড়িটা আপনার পছন্দ হলো সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্রপার্টি অফ মারুতি। কেন? কারণ মারুতি ওখানে গাড়িগুলো রেখেছে, বেচেনি ওদেরকে। ঠিক আছে? বরুণ মোটরস হ্যাজ নট বাইড
the Maruti cars. They have just allowed Maruti to keep 5 to 6 cars in their space, in their premise. Now you go and buy the Maruti car, you buy one of them, that means you're buying the property of Maruti. Once Varun Motors have sold the car to you, they will send an invoice to you, you pay the money, and then they will send a credit memo to Maruti Suzuki যে হ্যাঁ একটা গাড়ি বেচেছে তার জন্য 10 লাখ টাকা পেমেন্ট হয়েছে, এই জন্য এই নাম্বার আপনার ক্রেডিট মেমোটা। Maruti Suzuki cares about the money, they get the money, they are paid off। আর আপনি কিনলেন ভারুন মোটরসের কাছ থেকে, সিম্পল। এটাকেই বলে কনসাইনমেন্ট প্রসেস। এবার এখানে এই কনসাইনমেন্ট প্রসেসে যদি এসডির পার্ট হতো সেটা অন্য হতো। এসডির পার্টে আপনি মারুতির দিক থেকে ভাবতেন যে আমি আমার সামানগুলোকে ভারুন মোটরসের কাছে পুট করছি, how will the entire thing go on? That is from the OTC process where I am selling things. In this scenario, I am Varun Motors, so I will think from the MM process. How am I purchasing it from Maruti? In this case, this is not purchasing. This is so-called consignment. যদি পারচেস করতাম তাহলে আমি পেমেন্ট করতাম। আমি পেমেন্ট তখন করছি যখন মারুতির মালটা আমি বেচে ক্রেডিট মেমোটা পাঠাচ্ছি, রাইট? সো দ্যাট ইজ দি কনসাইনমেন্ট ইন পিপি, সরি কনসাইনমেন্ট এমএম, আর ওটিসি তো আলাদা আছে। এনি কোয়েশ্চেন্স? ঠিক আছে স্যার, Perfect. ওকে। Okay. Now we'll move on to the next level. Now, আপনাকে আমি আগের দিন বললাম যে আমাদের অর্গ লেভেলস গুলো কি কি হয়। অর্গ লেভেলস এর মধ্যে আমাদের ক্লায়েন্ট, কোম্পানি কোড, প্লান্ট, স্টোরেজ, লোকেশন, ঠিক আছে? আচ্ছা, এখানে ক্লায়েন্ট একটা কনসেপ্ট আছে, there's a concept of client here. So what client does? So client is basically an unit within SAP that is self-contained both in legal and organizational terms. একটা কর্পোরেট গ্রুপ ধরে রাখতে পারেন, ঠিক আছে? ক্লায়েন্ট ইজ এ কর্পোরেট গ্রুপ। কোম্পানি কোড আপনাকে আমি আগের দিনও বললাম যেটা একটা লিগাল এন্টিটি, এটার আন্ডারে সব ব্যালেন্স শিটস আর ফিট অ্যান্ড লস স্টেটমেন্টস ধরা হয়। প্লান্টের মধ্যে সব ম্যানুফ্যাকচারিং করা হয়, ওটার মধ্যে স্টোরেজও করা হয়, ওটার মধ্যে প্রোডাকশনও করা হয়, প্রকিউরমেন্টও করা হয়, ম্যাটেরিয়াল প্ল্যানিংও করা হয়, ডিমান্ড প্ল্যানিং করা হয়, ঠিক আছে? তারপর স্টোরেজ লোকেশন, ওটার মধ্যে আমি আই ক্যান ইউজ ইট অ্যাজ আ সেন্ট্রালাইজড কি বলবো স্টকস স্টোরেজ করতে পারি আমরা, হ্যাঁ? ইনভেন্টরি ম্যানেজমেন্ট করতে পারি ওখানে, এত কোয়ান্টিটি লেভেল যে কতখানি আমার মানে ইনভেন্টরি ম্যানেজমেন্টের একটা কোয়ান্টিটি কতখানি ম্যানেজমেন্ট হচ্ছে, রিপ্লেনিশমেন্ট লিড টাইম কি হয়, হ্যাঁ? তারপরে স্টোরেজ ক্যাপাসিটি কত, এগুলো স্টোরেজ লোকেশনের মধ্যে পড়ছে। পারচেজ অর্গানাইজেশন হলো একটা একটা অর্গানাইজেশন একটা একটা লেভেল যেখানে আমরা পারচেজিং করি পুরো। সো পারচেজ পি অর্গ লেভেলে পারচেজিংটা হয়, তো ওটার লেভেলে একটা পারচেজিং আমরা করছি, right? So it is basically it subdivides the entire enterprise accordingly to the purchasing requirements. So you can have a centralized purchase organization or a decentralized purchasing organization, and that is there for the company. লাস্টে হচ্ছে পারচেজিং গ্রুপ। ওই পারচেজ অর্গানাইজেশন আন্ডারই একটা পারচেজিং গ্রুপ থাকে যারা ডিল করে উইথ different types of buying, right? There's a group of buyers who are responsible for the procurement process, purchase manager, general purchase manager, like that. Okay, and different material জন্য different কাজ করা হয়। Now একটা purchase organization is responsible for procuring materials for just one plant. এটা মনে রাখতে হবে যে একটা purchase organization কিন্তু একটা প্লান্টের জন্য রেসপন্সিবল, ঠিক আছে? They can't be responsible for two plants, they are responsible for only one plant. That is called plant specific purchase organization. That is called plant specific purchase organization. I'll go to the next tab. ঠিক আছে? এই যে কনসেপ্টটা হাঁটি দিলাম এটা এখান থেকে, এই যে কনসেপ্টটা এটাকে বলে প্লান্ট স্পেসিফিক পারচেজ অর্গানাইজেশন, ঠিক আছে? তারপর আরেকটা যেখানে হয় ওয়ান পারচেজ অর্গানাইজেশন ইজ রেসপন্সিবল ফর সেভারাল ফর প্রকিউরিং ম্যাটেরিয়ালস, মানে অনেকগুলো ম্যাটেরিয়াল ওরা কেনাকাটি করতে পারে ফর মাল্টিপল প্লান্টস, যেটাকে দুটো প্লান্ট হতে পারে, তিনটে প্লান্ট হতে পারে। তখন কিন্তু এই পারচেজ অর্গানাইজেশনটাকে বলা হচ্ছে ক্রস প্লান্ট পারচেজিং অর্গানাইজেশন, ঠিক আছে? আরেকটা হতে পারে আচ্ছা এটাকে যদি আমি একটু সিম্পলি দেখাই যে এখানে যেটা পি অর্গ হয়, হ্যাঁ, তার আন্ডারে অনেকগুলো প্লান্ট, প্লান্ট ওয়ান,
প্ল্যান 2 প্ল্যান 3 করে দিলাম অ্যাসাইনমেন্ট। এটা হলো বেসিক্যালি বলতে চেয়েছে। 3 নম্বর কেসে বলছে যে a purchasing organization can be responsible for multiple company codes। ঠিক আছে, অনেক সময় কি হয় যে একটা কোম্পানি কোডের আন্ডারে একটা কোম্পানি কোড আছে, তার আন্ডারে একটা প্ল্যান্ট আছে P1, সেকেন্ড আছে একটা কোম্পানি কোড, তার আন্ডারে P2 আছে, থার্ড কোম্পানি কোড আছে, তার আন্ডারে P3 আছে, রাইট? একটা পারচেজ অর্গ কিন্তু সব কটার রেসপন্সিবিলিটি নিতে পারে। তার মানে এখানে ডিফারেন্ট কোম্পানি কোড হয়ে গেল। এটাও হতে পারতো যে এই তিনটে P1 P2 আর P3 যেটা আছে দে আর আন্ডার দ্য সেম কোম্পানি কোড, এটা পসিবল ছিল, বাট হিয়ার ডিফারেন্ট কোম্পানি কোডস আর পসিবল, রাইট? সো দিস ইজ কল্ড ক্রস কোম্পানি, this is called cross company code PO, cross company code PO, that is what it is। ঠিক আছে, নাও আমাদের তিনটে পার্ট, যখন আমরা পারচেজ অর্ডার ক্রিয়েট করব তখন আমাদের তিনটে পার্ট আমাদের জানতে হবে। ঠিক আছে, একটা হলো আমাদের ME21N, যেটা আমাদের ফার্স্ট টি কোড ME21N, সেকেন্ড টি কোড ইজ মাইগো, and third টি কোড ইজ মাইরো। ঠিক আছে, ME21N এ আমরা পারচেজ অর্ডার ক্রিয়েট করি, ঠিক আছে, মাইগোতে আমরা গুড রিসিট করি, আর মাইরোতে আমরা ইনভয়েস ডকুমেন্ট ক্রিয়েট করছি। আর এটাই আমাদের প্রসেস, যেখানে আমরা এই তিনটে কাজ আমরা করে থাকি। এটাকে আমরা বলছি এসএপি পারচেজ অর্ডার। ঠিক আছে, আচ্ছা, পারচেজ অর্ডার যখন আমরা ক্রিয়েট করব তখন দুটো কাজ হবে। ঠিক আছে, প্রথম কাজটা কি হবে? প্রথমে একটা পারচেজ রিকুইজিশন ক্রিয়েট হবে, একটা আরএফকিউ হবে। এই দুটো থেকে মিলিয়ে একটা পারচেজ অর্ডার ক্রিয়েট হয়। পারচেজ অর্ডারের কাছ থেকে ইনফরমেশন আসে মাস্টার ডেটা থেকে, আর তারপরে সেখান থেকে চলে যায় আমাদের ভেন্ডারের কাছে, ঠিক আছে, আর বাকি প্লান্টের কাছে। কেন প্লান্টের কাছে? কারণ এটা এসটিও হতে পারে। আমি সেটাতে যাচ্ছি কি করে হচ্ছে। আচ্ছা, প্রথমে একটা আরএফকিউ হয় যেটা রিকোয়েস্ট ফর কোটেশন, আর একটা হয় আপনার পারচেজ রিকুইজিশন। আমি এগুলোতে আসবো আফটার লেটার পয়েন্ট অফ টাইম টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, বাট দিস টু আর ইম্পর্টেন্ট টু ক্রিয়েট দ্য পারচেজ অর্ডার্স। ঠিক আছে, now when the PO is created, the data in the PO is basically coming from the master data, and this master data is the master data we maintained. What are the master data we maintained? Vendor master, material master। এখান থেকে কিন্তু ডিটারমিনেশন হচ্ছে, ডিটারমিনেশন হয়ে পারচেজ অর্ডারটাকে ফিল আপ করতে হেল্প করছে, আর সেইটা লেটার আমরা পাঠিয়ে দেবো আইদার ভেন্ডারের কাছে, ওই রিকোয়ারমেন্টটা মানে পিওটা আইদার ভেন্ডারকে পাঠাবো বা প্লান্টকে পাঠাবো। এবার প্লান্টকে কেন পাঠাবো? মেন প্রশ্ন। প্লান্টকে এই কারণে পাঠাবো কারণ আমার এসটিও তো হতে পারে, আমার তো স্টক ট্রান্সফার অর্ডার হতে পারে, শুধু আমার কিনতে হবে তৈরি করি না কোনো মানে আছে। এটাও হতে পারে যে আমার যে পিওটা লাগছে সেটা আমি আমার নিজেরই অন্য কোনো প্লান্টে সেখানে আছে, সেখান থেকে আমি নিয়ে নিলাম, সেটাকে আমি এসটিও বলছি, প্রবলেম আছে। ওই তখন এসটিও দেখালাম আপনাকে আমি আগের ট্যাবে। দিস ইজ দ্য এসটিও, ইস্যুইং প্লান্ট আর রিসিভিং প্লান্ট। তো ইস্যুইং প্লান্ট যে আমাকে সামানটা দিচ্ছে, রিসিভিং প্লান্ট আমি যে নিচ্ছি সামানটা। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, তো এইটাকে আমি ওভারঅল বলছি পারচেজ অর্ডার প্রসেস। ঠিক আছে, এবার একটা পারচেজ অর্ডারে দুটো ভাগ হয়। পিওর দুটো ভাগ আমি বলে দিই আপনাকে, এই যে পারচেজ অর্ডার তার দুটো ভাগ হয়। দুটো ভাগ কি কি হয়? একটা হেডার হয় আর একটা আইটেম লেভেল হয়। এটা তো আপনি জানেনই, আমি শিওর। তো হেডার লেভেলে কি হচ্ছে, আমি এখানে ডকুমেন্ট নাম্বার, ঠিক আছে, তারপরে পেমেন্ট কন্ডিশনস কি আছে আমার, ঠিক আছে, যে পেমেন্ট টার্মস যেটাকে বলা হয়, পারচেজ অর্ডার ডেট কি আছে, ভেন্ডার কে আছে, কারেন্সি কি আছে, এগুলোকে সব আমরা এটার মধ্যে ফেলে দিচ্ছি। আইটেমের মধ্যে থাকে ম্যাটেরিয়াল নাম্বার কি আছে, ম্যাটেরিয়াল নাম্বার মানে কোন ম্যাটেরিয়াল, বা ডেলিভারি ডেট কি হবে এটার,
ঠিক আছে, অর্ডার কোয়ান্টিটি কি আছে, আর পারচেজ অর্ডার প্রাইস কি আছে, তো এইগুলো আমরা আইটেমে ফেলি। আইটেম লেভেল ইনফরমেশন ওটার মধ্যে থাকে। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো যে একটা পারচেজ অর্ডারের আউটপুটে কি কি যাবে। তো একটা পারচেজ অর্ডারে কিন্তু আউটপুট হয় অনেক। ওয়ান্স ইউ হ্যাভ ক্রিয়েটেড দ্য পারচেসিং ডকুমেন্ট, ওয়ান্স দ্য পারচেস ডকুমেন্ট ইজ ক্রিয়েটেড, এখান থেকে কিন্তু আমরা চলে যাব যে এখান থেকে আমরা কি করে আউটপুট দেবো। সেটা কি প্রিন্ট করব ডকুমেন্টটা, কি সেটা আমি ইমেল পাঠাবো, না আমি ফ্যাক্স করব, না আমি টেলিফ্যাক্স করব। আগে তো এগুলো খুব চলতো টেলিফ্যাক্স। হুম। তো এটা আমি কি করে করব, তো অনেক ধরনের প্রসেস হয়, তো সেটাকে বলা হয় আউটপুট ম্যানেজমেন্ট। এটাকে বলা হয় আউটপুট ম্যানেজমেন্ট। ঠিক আছে। এবার নেক্সট পার্ট আসি, যেখানে আমি যেটাকে আমরা বলছি হলো গুডস রিসিপ্টের যে কনসেপ্টটা, যে আমরা এখন গুড রিসিভ করছি। আচ্ছা, গুড রিসিভ যখন আমরা করছি তখন কিন্তু একটা ভেন্ডার আসছে ওর পারচেজ অর্ডারের একটা কপি নিয়ে, ওই ভেন্ডারটা এখান থেকে ঢুকলো একটা ট্রাক নিয়ে। ঠিক আছে। সে এসে কিন্তু আমাকে আমার প্ল্যান্টে এসে গুড রিসিভ করাচ্ছে। আমি গুড অর্ডার করেছিলাম, আমি সেখানে এসে আমাকে একটা গুড রিসিভ করাচ্ছে ওরা। ভেরি গুড, আমাকে গুড রিসিভ করালো। করানোর পরে আমি সেই মালটাকে ওয়্যার হাউসে পাঠিয়ে দিলাম। রিসিভ হয়ে গেছে, ওয়্যার হাউসে পাঠিয়ে দিলাম। আর একটা প্রিন্ট আউট তখন আমার করতে হতে পারে, যেটাকে আমি বলছি প্রিন্ট আউট। তখন কিন্তু আমাকে একটা করতে হতে পারে, যেটাকে আমি বলছি জিআর স্লিপ, গুড রিসিভ স্লিপ। তখন কিন্তু ওই আউটপুট ম্যানেজমেন্টটা কাজে লেগে যাবে আমার, যে কি কি আমি ওটার মধ্যে রাখবো, কি কি ডিটেলস এর মধ্যে রাখতে হবে। তখন কিন্তু আমার দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আই গেট দিস ইনফরমেশন, তাই না? তো দিস ইজ ওয়্যার আমার কিন্তু এটা কাজে লেগে যাচ্ছে। গুড রিসিপ্ট কিন্তু আমার জায়গাতে হচ্ছে, এটা আমারই ওয়্যার হাউস, আর ভেন্ডার আমাকে সামান দিচ্ছে। তো দ্য প্রসেস গোজ লাইক দিস, রাইট? দিস ইজ হাউ দ্য প্রসেস লুকস লাইক। নাও দ্য নেক্সট পার্ট ইজ গুড রিসিপ্টের অনেকগুলো মুভমেন্ট টাইপ হয়। এবার মুভমেন্ট টাইপ ইজ ইম্পর্টেন্ট ফর ইউ টু রিমেম্বার, বিকজ মুভমেন্ট টাইপস আপনাকে এটা ডিনোট করে কোন স্টকে গিয়ে সামানটা বসবে। ইন উইচ স্টক is the material going to be moved, or how it is used। যে আমার কোনো স্টকটা কিভাবে ব্যবহার করবো সেটা কিন্তু মুভমেন্ট টাইপের উপর ডিপেন্ড করে। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট কনসেপ্ট পিপিতে, সরি, এমএমএ, মুভমেন্ট টাইপসের কনসেপ্টটা। ঠিক আছে, এটা একটু ভালো করে নজর দিতে হবে। তো যখন আমার কোনো গুডস রিসিভড হচ্ছে ওয়্যার হাউসে, ওয়েন দ্য ওয়্যার হাউসে গুড যখন রিসিভ, দুটো পার্ট হয়, একটা রিসিভ, তো আমি এদিকে একটা ভেন্ডার আছে, আর এদিকে একটা আমার ওয়্যার হাউস আছে। ঠিক আছে। এবার ভেন্ডার যখন আমাকে সামান দিচ্ছে, ভেন্ডার যখন আমাকে সামান দিচ্ছে, তখন সেটাকে আমি বলে উঠছি 101। এটা হলো মুভমেন্ট টাইপ। ঠিক উল্টো হবে যখন আমি উল্টো দিকে যাচ্ছি, মানে যখন আমি রিটার্ন করছি ভেন্ডারকে কোনো কিছু, তখন ওটা 122 হয়ে যাচ্ছে, ওটা মুভমেন্ট টাইপ 122। তাহলে আমি ভেন্ডার আমায় দিল ওটা 101, যখন আমি ফেরত দিচ্ছি তখন 122। ঠিক আছে। আচ্ছা, এখানে এবার তিনটে কনসেপ্ট চলে আসে গুড রিসিটের কনসেপ্ট। সেটা হলো যে পারচেজ অর্ডার আর ইনভয়েসের মধ্যে একটা র্যালি হবে বেসিক্যালি, বাট ওটা পরে করলেও হবে, ওটা অসুবিধা নেই। আচ্ছা, ইনভয়েসের মধ্যে কি কি ইনফরমেশন থাকে সেটাও আপনাকে আমি বলে দিই। একটা ইনভয়েস যখন আপনার ওই যখন আমাদের ভেন্ডারটা ইনভয়েস দেবে, তখন সেখানে একটা এরকম চার্ট থাকবে, এরকম লম্বা একটা ইনভয়েস, ভাবেন এটা একটা ইনভয়েস আছে এরকম অ্যাজ পসিবল। ওকে, invoice document. So look at this document here. So this is a typical invoice document. If you look at it, you'll be able to understand better.
So this is a typical invoice. Can you see the invoice here? See, this is how it looks like, right? What it contains? It contains the vendor. এখানে থাকে না, এখানে এখানে vendor details থাকে, এখানে vendor logo থাকবে, vendor information থাকবে, এখানে document date থাকবে, invoice number থাকবে, কত অ্যামাউন্ট হয়েছে এখানে থাকবে, কোয়ান্টিটি ডেসক্রিপশন, ইউনিট প্রাইস, অ্যামাউন্ট কত হয়েছে এই জায়গাটা থাকে, হ্যাঁ। তারপর এখান থেকে এদিকে থাকে একটা ফর্ম, পারচেজ অর্ডার কত থাকবে, এখানে পারচেজ অর্ডার থাকে, ইনভয়েস আইটেমস এখানে থাকে, ম্যাটেরিয়াল থাকে, ঠিক আছে। ইউনিট অফ মেজার এখান থেকে থাকবে, ইউনিট প্রাইস, ইউনিট অফ মেজার, এগুলো সব থাকে, এখানে ডিটেলস দেওয়া নেই। আর নিচে একটা পেমেন্ট কন্ডিশনস থাকে যে আপনার কত পেমেন্ট কন্ডিশনস আছে, ঠিক আছে। এখানে পিও ডিটেলস থাকবে, ঠিক আছে, কাকে বেচছে, মানে ফ্রম কোম্পানি, ভেন্ডার ইনভয়েস, ঠিক আছে। তো এটা ভেন্ডারের নাম, ঠিক আছে, আর এখান থেকে ফ্রম কোম্পানি দেওয়া থাকে। সো ইনভয়েস হ্যাজ দিস কাইন্ড অফ ফরম্যাট। সো বেসিক্যালি আমাদের সবচেয়ে আগে করতে হবে একটা পারচেজ অর্ডার ক্রিয়েট করতে হবে ME21 এনে, ঠিক আছে। তারপরে আমরা গুড রিসিট করবো, একটা ফাইনালি একটা ইনভয়েস করবো, ঠিক আছে। তো আমরা একটা পারচেজ অর্ডার যদি ক্রিয়েট করতে চাই সিস্টেমে, তাহলে সবচেয়ে আগে যেতে হবে ME21 এনে আর একটা পারচেজ অর্ডার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। দিস ইজ আ টিপিক্যাল পারচেজ অর্ডার স্ক্রিন। আগে আমরা তো কাস্টমার ব্যবহার, ভেন্ডার ব্যবহার করতাম, ভেন্ডারের জন্য আমরা আগে ব্যবহার করতাম হলো XK01, কিন্তু এখন সেটা পাল্টে গেছে, এখন না আমরা বিপি দিয়ে তৈরি করি, বিপি বলে একটা নতুন কনসেপ্ট এসপাহানাতে এসছে, সেটাতে আমরা তৈরি করছি এখন। তো এখন বিপিতে যাচ্ছি না, এখন আমরা আমি একটা কাজ করছি, একটা প্রথমে টেবিল দেখাচ্ছি। সবচেয়ে আগে একটা, যেমন আমি আপনাকে আগের দিন দেখিয়েছিলাম, সেন্ট্রাল রিপোজিটরি অফ টেবলস হয়, যেটার মধ্যে সব টেবিল, সব ইনফরমেশন মেনটেন থাকে। সো পিওর জন্য টেবিল হয় যেটাকে আমরা বলি ইকেকেও, যেটাকে পারচেজ ডকুমেন্ট হেডার বলা হয়। আর একটা হয় ইকেপিও, এটা আইটেম লেভেল, ঠিক আছে। তো ইকেকেও যেটা আছে, এটার মধ্যে আমি অনেকগুলো পার্চেসিং ডকুমেন্ট পেতে পারি, আর আমি দেখতে চাই যে এই মুহূর্তে কতগুলো পার্চেসিং ডকুমেন্ট আমার কাছে আছে। তো আমি নাম্বার অফ এন্ট্রিজে যাই, তো এখন 1710টা ডকুমেন্ট আমার কাছে অলরেডি আছে। ইকেকেও টেবিলে গেলে আপনি দেখতে পাবেন সেটা। এখন ইফ আই গো টু ক্রিয়েটেড, কবে ক্রিয়েট করেছিলাম, তো আমি একটা কাজ করব, আমি ক্রিয়েট না করে আমি এটাকে একটা পুরো হাঁটিয়ে দিয়ে এক্সিকিউট করে দিই। আর মোস্ট রিসেন্ট টু মোস্ট টু দ্য লেটেস্ট, দেখো রিসেন্ট এখন অলরেডি করে দিয়েছে একজন, ঠিক আছে। কোম্পানি কোড ANS1 এর জন্য কেউ বানিয়েছে, কেউ NS01 এর জন্য বানিয়েছে, তো আমি যদি একটা পার্চেসিং ডকুমেন্ট নাম্বার নিই এখানে 101, আর সেটাকে আমি ME23 এনে ওপেন করি, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে এখানে অলরেডি একটা ME21 এ একটা পিও, একটা অন্য পিও নিয়েছে। আমি একটা কাজ করব, আমি একটা অন্য ডকুমেন্ট ওপেন করতে চাই, আদার পারচেজ, এখানে ক্লিক করবেন, আদার পারচেজ অর্ডার চলে আসবে, আর সেখানে আপনার নাম্বারটা ক্লিক করে দেবেন, চলে এলো নাম্বারটা, আর এটা আদার ডকুমেন্ট ক্লিক করে দেবেন। তো অটোমেটিক্যালি দেখবেন নট পসিবল টু প্রসেস স্কেজুলিং এগ্রিমেন্ট ইউজিং দিস ফাংশন। আচ্ছা, এটা স্কেজুলিং এগ্রিমেন্ট, কারণ এটা একটা ডকুমেন্ট টাইপ নিশ্চয়ই থাকবে। সেই ডকুমেন্ট টাইপটা আমরা দেখে নিই যে অনেক ধরনের হয়, দের ইজ সাম কনসেপ্ট অফ স্কেজুলিং এগ্রিমেন্ট অলসো। তো আমি সেটা দেখে নেবো যে ডকুমেন্ট টাইপটা ডিফারেন্ট ডিফারেন্ট হয়। তো আমরা কি কি সিলেক্ট করবো এখানে দেখে নিন। আমরা প্রথমে এখানে সবকিছু আনসিলেক্ট করে নেবো, প্রথমে ফার্স্ট উইল আনসিলেক্ট এভরিথিং। আচ্ছা, এই যে এই থিমটা খুব অসুবিধাজনক, এই থিমটা কি চেঞ্জ করা যাবে কোনোভাবে? দেখছি, এক মিনিট, আমি এই থিমটা চেঞ্জ করি, নয়তো খুব অসুবিধাজনক হবে। এক্স্যাক্টলি, ফ্রম লগ অন প্যাড ক্লিক দ্য মেন মেনু, দেখি এটা ভিতরে কি করে করেছে। আচ্ছা, লগ অন প্যাডে গিয়ে করতে হবে, লগ অন প্যাডে যাই, লগ অন প্যাডে গেলাম, অপশনস। আচ্ছা, এখানে এটাও আপনি দেখে নিন, আপনার সুবিধাই হবে যখন আপনি নতুন কোনো সিস্টেম হ্যান্ডেল করবেন। তো দিস ইজ দি অপশন দ্যাট ইজ ওপেনড আপ। তারপরে বলছে যে অপশনসে গিয়ে we can then go to the visual design and theme settings, visual design and theme settings. Here quad theme করা আছে I think, তো আমাদের I don't want belige, yes this is the theme that we want, the belige theme, which will take us back to the original. So I'll go for belige theme or SAP signature theme. Let's see how it looks like.
Okay, apply and okay. Right, let's see now how things turn out. So I'll just cancel everything and try to relog in again and see how this theme works out, because see, I hope you understand difference. এটা অরিজিনাল আমাদের যে এসএপি থিমটা, যেহেতু আমরা ইউজ টু হয়ে গেছি এই টিপিক্যাল থিমে, নতুন থিমটা অসুবিধা হয়। I mean, now if I go to A16 and see, you'll again be very happy with the theme. Now this is how it works. So now if I go to the EKKO table, সেখানে গিয়ে আমি ডকুমেন্ট টাইপটাকে আমি বাকি সব না আনসিলেক্ট করে দেবো, মানে ক্লিক দিস ওয়ান and everything gets unselected. তো আমি পারচেজিং ডকুমেন্টটা ক্লিক করবো, লাগবে কোম্পানি কোডটা, লাগবে ডকুমেন্ট ক্যাটাগরি আর ডকুমেন্ট টাইপটা আমার লাগবে, খুব ইম্পর্টেন্ট। আর ক্রিয়েটেড অন ডেটটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, আমার লাগবে এই কটা। তো আমি এই নাম্বার অফ এন্ট্রিজ 500 লিমিট করা আছে, আমি হাঁটিয়ে দিয়ে এটাকে এক্সিকিউট করে দেবো। তো আমাকে 1700টা আমার কাছে এন্ট্রি চলে এলো, 1710টা এন্ট্রি। এবার সবচেয়ে লেটেস্ট হিসেবে আমি এখানে ডিসেন্ডিং অর্ডারে করে দিলাম, সবচেয়ে রিসেন্ট থেকে সবচেয়ে পরে। আচ্ছা, এখানে ডকুমেন্ট, অনেকগুলো ডকুমেন্ট নেমস থাকে, এনবি, ইউবি। এইখানে না আপনি বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি আমি কিসের কথা বলছি। এনবি মানে স্ট্যান্ডার্ড পিও, আর এই মুহূর্তে আমরা স্ট্যান্ডার্ড পিওর সঙ্গেই কাজ করবো, উই উইল ওয়ার্ক উইথ স্ট্যান্ডার্ড পিও অনলি। যেটা তখন বললো স্কেজুলিং এগ্রিমেন্ট, আমি প্রসেস করতে পারবো না, ওটা একটা অন্য কোনো পিওর ছিল, ডকুমেন্ট টাইপ ছিল। তো সেটা আমাকে দেখতে হবে যে কোন ডকুমেন্ট একটা ছিল, আগে আবার ছিল কোনো 101 ছিল না, তো 101টা দেখে নি কোনটা আছে। এখানে গিয়ে ফিল্টারে গিয়ে সেট ফিল্টার করবেন, এখানে 101 মারবেন, এন্টার করুন, 101 চলে এলো এপি। তো এই এপি যে এপি ডকুমেন্ট টাইপটার কথাটা অর্থ হলো স্কেজুলিং এগ্রিমেন্ট, এপি কথাটার অর্থ হলো স্কেজুলিং এগ্রিমেন্ট, ঠিক আছে? ওই জন্যই তখন আমার এই ডকুমেন্ট ক্যাটাগরি যেহেতু এপির মধ্যে আছে, ডকুমেন্ট টাইপ যেটা এপি, ওই জন্য স্কেজুলিং এগ্রিমেন্ট আর এমই 23N দিয়ে স্কেজুলিং এগ্রিমেন্টটা খুলতে পারবো না। আই উইল গেট টু হোয়াট স্কেজুলিং এগ্রিমেন্ট ইজ এট লেটার পয়েন্ট অফ টাইম। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এটা ব্যাক করি, আমি সরি এটা ফিল্টার দিই, ফিল্টার দিয়ে আমি সবকিছু ডিলিট করে দিই, ডিলিট ফিল্টার করে দিই, তাহলে আবার সবকিছু নর্মাল হয়ে গেল। আচ্ছা, আমি ক্রিয়েটেড অনটাকে সিলেক্ট করে আবার ডিসেন্ডিং করে নিই, তো রিসেন্ট আমার কাছে থাকবে। আর আমি নেবো এখন এনবি, আমি কিন্তু এপি নেবো না, আর আমি এবার নেবো এনপি, কারণ এনবি আমার পারচেজ অর্ডার নাম্বার। তো আমি এটা কপি করব, কপি করে আমি /OME23N এ গিয়ে এটাকে ডিসপ্লে করাবো, ঠিক আছে? এবার কি করে ডিসপ্লে করাবো, এবার এইখানটা এটাতে অলরেডি যে আগে খুলে থাকে না পিওটা, সেটা এখানে দেখিয়ে দেয়, কিন্তু আই হ্যাভ টু ওপেন আনাদার ডকুমেন্ট। So I will create this, I will click on this other purchase order number and I will control A and control paste. See, automatic চলে এলো NB. Now I can go to other document, এটা খুলে যাবে। Now you can see দুটো পার্ট আছে পিওর, একটা পার্ট হেডারের পার্ট আর একটা আইটেমের পার্ট, ঠিক আছে? এবার এই যে আমার পার্টিকুলার পিওটা ক্রিয়েট হয়েছে এখানে, আমি কিন্তু এখানে একটা হেডার লেভেলে, এখানেও একটা হেডার ডিটেলস থাকবে, এখানে পারচেজ অর্গানাইজেশন, পারচেজ গ্রুপ, কোম্পানি কোড, এই যে আপনি অ্যাসাইনমেন্টটা করেছিলেন না এন্টারপ্রাইজ স্ট্রাকচারের, সেই অ্যাসাইনমেন্ট হিসেবে কিন্তু এখানে সব কাজ হচ্ছে। আপনার শুধু এন্টার করতে হবে এই তিনটে জিনিস, পারচেজ অর্ডার নিজেই ক্রিয়েট হবে, ঠিক আছে? আর এখানে যেটা ম্যাটেরিয়াল থাকে না, এটাকে আপনাকে ক্রিয়েট করতে হবে, সেই ম্যাটেরিয়ালটা আপনি এখনো ক্রিয়েট করে ওঠেননি, বিকজ ম্যাটেরিয়াল মাস্ট বি নট স্টার্টেড ইয়েট, রাইট? সো হিয়ার you enter the details of material data, the quantities, হ্যাঁ, কি কোয়ান্টিটি লাগবে, ডেলিভারি স্কেজুল কি হবে, এই ডেলিভারি স্কেজুলটাও নিজেই বার করবে আস্তে আস্তে করে করে থ্রু স্কেজুলিং, রাইট? তারপর ডেলিভারি ডিটেলস, ইনভয়েস ডিটেলস, এগুলো সব একটা পারচেজ অর্ডারে থাকে, রাইট? So this is the first process of creation of the purchase order, ঠিক আছে? এটাকে আমরা বলছি ME23N দিয়ে আমরা যেটা এখন ডিসপ্লে করালাম। Now we can create one. So how can we create? See, this is how we created a new purchase order we can create, okay? And we'll also keep the old purchase order open যাতে আমাদের কাছে ডিটেলস থাকে কিছু। So ME23N, ঠিক আছে? This is the old purchase order, আমাদেরটা কি এটাই ছিল, আমাদের এটাই ছিল, রাইট? সো লাস্ট টাইম যেটা খুলেছিলাম ওটাই রয়ে গেছে, এটা আপনাকে বললাম আমি আগে। সো নাও হোয়াট উই ডু হিয়ার ইজ উই গো টু দ্য, আমরা আমাদের সবচেয়ে আগে এখানে আমাদের ডিটেলস এন্টার করতে হবে, ঠিক আছে? তো we'll give some details here. So we'll first give the purchase organization. So we will copy the same from here because আমাদের এখনো interface ready নেই. We'll go for ANSP, then AGP,
and then ANS1, enter. Now they're looking for the supplier, মানে vendor কে আছে, আমি vendorটাকে নাগেশ দিলাম, vendor, ওরা vendor ক্রিয়েট করেছে নাগেশ, তো এখানে vendor ক্রিয়েট করেছে। আচ্ছা, এখানে কনসেপ্টটা হলো যে কেন রেকর্ড এক্সিস্ট নেই, বিকজ সামবডি মাইট হ্যাভ ডিলিটেড ইট। তো এই যে সাপ্লায়ার নাগেশ যেটা আছে, এর কাছে আর কি কি অপশন আছে আমাদের দেখতে হবে যে সো এখানে না অনেকগুলো ভেন্ডর ক্রিয়েশন করা আছে। তো আমরা একটা কাজ করব, আমরা ওই ভেন্ডরটাকে জানার জন্য যে ভেন্ডরের সঙ্গে এই তিনটে অ্যাসাইনমেন্ট কোন ভেন্ডরের আছে সেটা চেক করতে হবে, কারণ ভেন্ডরের সঙ্গে তো অ্যাসাইনমেন্ট হয় যখন আমরা কোনো বিপি ক্রিয়েট করি, বিজনেস পার্টনার ক্রিয়েট করি বা কোনো ভেন্ডর ক্রিয়েট করি, তখন কিন্তু এই পারচেজিং এরিয়ার সাথে কোম্পানি কোডের সাথে কিন্তু আমাদের একটা কম্বিনেশন অ্যাসাইনমেন্ট করতে হয়, ওখানে আমরা অ্যাসাইন করি ফর এই পার্টিকুলার এরিয়ার জন্যই একটা আমরা ভেন্ডর ক্রিয়েট করি। তো যেহেতু আমরা এখন ক্রিয়েট করছি না, আমরা কি করব, উই উইল ডু ওয়ান থিং, আমরা টেবিলে গিয়ে চেক করব এই পার্টিকুলার পারচেজিং এরিয়াতে কোনো ভেন্ডর আছে কিনা। তো ভেন্ডরের জন্য আমরা যেতে হবে LFA1, এটা হলো আমাদের ভেন্ডরের টেবিল। LFA1 আমাদের ভেন্ডরের টেবিল। এখানে আমরা দেখবো যে পারচেজ অর্গানাইজেশন আমাদের কি আছে। আচ্ছা, LFA1 তো আমাদের জেনারেল ডেটা টেবিল হয়ে গেল। আর যদি আমরা এক মিনিট, এটাকে আমায় দেখতে হবে যে আমাদের ভেন্ডর পারচেজ অর্গ টেবিলটা কি। হুম, এখানে যদি সার্চ করেন তাহলে LFM1 পেয়ে যাবেন। ঠিক আছে, তো LFM1 দিয়ে আপনি চেক করতে পারবেন যে আমাদের টেবিলটা কি আছে। ঠিক আছে, এই যে ভেন্ডর মাস্টার আর পারচেজিং অর্গ ডেটা। তো আমার পারচেজিং অর্গ যেটা আছে সেটার সঙ্গে আমার চেক করতে হবে, তাই তো? তাহলে আমি এটা একটা কাজ করি, এটাকে ম্যাক্সিমাইজ করে দিয়ে নাও উই ক্যান চেক হোয়াট আওয়ার পারচেজিং অর্গ। পারচেজিং অর্গ আমাদের কাছে ANSP আমাদের পারচেজিং অর্গ আছে। এবার আমি এক্সিকিউট করে দেখবো যে আমার এই সাপ্লায়ার কোনো আছে কিনা। তো আমাকে দুটো সাপ্লায়ার আছে, 202 আর 203 ANSP সাপ্লায়ার আমার কাছে আছে। তো যখন 202 আমার কাছে আছে, তখন আমি 202 দিলে আসছে না কেন? কারণ আসছে না, নাগেজ দিয়েছি বলে। তো এখন 202 দিয়ে চলে আসবো। ঠিক আছে, তো ঠিক আছে, এটা তো ওয়ার্নিং দিচ্ছে, কোনো অসুবিধা নেই। দেখুন নিয়ে নিয়েছে। এটা কি বলছে? এটা ওয়ার্নিং দিচ্ছে যে রোল VN ইজ নট ডিফাইন্ড ইন মাস্টার রেকর্ড ফর সাপ্লায়ার। ঠিক আছে, এটা ওয়ার্নিং আছে, এটা পরে দেখে নেওয়া যাবে। আর একটা আমরা দিয়ে দেখতে 203 দিয়ে দেখতে পারি কি আপডেট আসছে। 203-এরও একটাই আপডেট আসছে। ঠিক আছে, তো 202 আমরা দিয়ে দেখি, 202 থাকুক, সুবিধা হবে। ঠিক আছে, ওই ওয়ার্নিংটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট আমরা চলে যাবো ম্যাটেরিয়ালে। এবার আমাদের ম্যাটেরিয়ালটা কি আছে এখানে? এখানে আইটেম দিয়েছে অ্যানএস ক্রিকেট কিট। ঠিক আছে, তো আমরা এখানে দিয়ে দেখি যে অ্যানএস ক্রিকেট কিট বলে কিছু আছে কিনা। আছে, 4000 ম্যাটেরিয়াল নাম্বার 4000। তো আমি এখানে ম্যাটেরিয়াল নাম্বার 4000 এন্টার করি, অটোমেটিক নিয়ে নেবে। ঠিক আছে, এখানে একটা কি বলছে, রেড কালার এসছে, কি বলছে যে প্ল্যান্ট এন্টার করো। ঠিক আছে, ডেলিভারি ডেট এন্টার করো, তবেই আমি কমপ্লিট করবো। ঠিক আছে, আমি করে দিচ্ছি বলছে যখন। তাহলে প্রথমে আমি গেলাম ম্যাটেরিয়াল ডেটাতে। ম্যাটেরিয়াল ডেটার মধ্যে আমি অলরেডি একটা ম্যাটেরিয়াল গ্রুপ নিয়ে নিয়েছে। ম্যাটেরিয়াল গ্রুপের মধ্যে না অনেকগুলো অপশনস থাকে এখানে। ঠিক আছে, তো সেই ম্যাটেরিয়াল গুলো কিরকম হয়, র ম্যাটেরিয়াল নাকি এটা ওয়ান টাইম ট্রেড ম্যাটেরিয়াল নাকি অনেক ধরনের ম্যাটেরিয়াল হয়। ঠিক আছে, এয়ার ফেয়ার নাকি ট্রাভেল এক্সপেন্স নাকি কি আছে, অনেকগুলো ম্যাটেরিয়াল গ্রুপ ক্রিয়েট করা আছে। তো অটোমেটিক যখন ম্যাটেরিয়াল আপনি এখানে ডালবেন, তখন একটা ম্যাটেরিয়াল গ্রুপ এখানে চলে আসবে অন দ্য বেসিস অফ দ্য ম্যাটেরিয়াল মাস্টার, যে আপনি ম্যাটেরিয়াল মাস্টারে কি মেনটেন করেছেন। আমি ম্যাটেরিয়াল আসছি, কি করে হবে ওটা। ঠিক আছে, আচ্ছা, কোয়ান্টিটিস, পিও কোয়ান্টিটি কতগুলো লাগবে আপনার? 10টা লাগবে, দিয়ে দিন 10টা। তারপরে ডেলিভারি স্কেডিউল, আর ডেলিভারি ডেট আপনার কবে লাগবে। ঠিক আছে, ডেলিভারি ডেট আমার লাগবে এখানে কবে আছে, 9/12/23। তো এখানে আমি 12 দিই, 12 সরি 12.12.2023 হয়ে গেল। আচ্ছা, প্লান্ট এন্টার করতে বলছে, প্লান্ট কোথায় আছে দেখি। প্লান্ট, ও এখানে প্লান্ট। ঠিক আছে, so what plant should I enter here? Plant would be that ANS Motors plant. Okay, can the delivery date be met জিজ্ঞেস করছে। বেশ,
So I have entered the plant, but why is the plant not coming in? ANS plant AP. Yeah. So now yes, now it's coming. So just don't type anything, just go for this option, automatic that plant will come in. So now the plant is created. Now let's save the purchase order. বলছে যে লাস্ট নাম্বার ফর নাম্বার রেঞ্জ 3 ওয়াইজ অ্যাসাইন, ঠিক আছে, রোল বিল ঠিক আছে, এন্টার করে ওয়ার্নিং দিচ্ছে, কোনো অসুবিধা নেই। নাও আমি একটা পারচেজ অর্ডার ক্রিয়েট করে ফেললাম, সব ডিটেলস দিয়ে আমি একটা পারচেজ অর্ডার ক্রিয়েট করে ফেললাম। এবার এই যে পারচেজ অর্ডারটা আমার ক্রিয়েট হলো, এটাকে আমি কোথায় দেখতে পারি? আমি দেখতে পারি আমার টেবিলে। কোন টেবিলে দেখতে পারি আমি এটা? আমার টেবিলে, মানে ই কে ওতে দেখতে পারি। ই কে ওতে আপনি ভাবুন ভুলে গেলেন পারচেজ অর্ডার নাম্বারটা কি ছিল। আপনি ক্রিয়েটেড অনে যাবেন, ক্রিয়েটেড অন ডেটে গিয়ে 09.12.2023 মারবেন, আর ওটাকে এক্সিকিউট করলেই আপনার আজকে যা যা ক্রিয়েট হয়ে চলে আসবে। আপনার শুধু আজকে একটাই ক্রিয়েট করেছেন আপনি, সেটা হলো এইটা। দিস ইজ ইউর পারচেজ অর্ডার নাম্বার, যেটা আপনি এখন এই মুহূর্তে ক্রিয়েট করলেন, ঠিক আছে। সো কংগ্রাচুলেশনস অন দ্য ক্রিয়েশন অফ ইউর ফার্স্ট পিও। আচ্ছা, এবার নেক্সট স্টেপটা আমি জাস্ট আপনাকে বলে দিচ্ছি, এখন ওটাকে করতে হবে না, সো টু স্পিক, পিও ক্রিয়েট করা অবধি থাকুক। এখানে আপনাকে আমি একটা দেখিয়েছিলাম, সেটা হলো যে এই ME21N, ঠিক আছে। এবার পারচেজ ক্রিয়েট হয়ে গেল আমাদের। এবার মাইগো আর মাইরো, ঠিক আছে। আচ্ছা, মাইগো মাইরোর জন্য আরো কিছু ক্লাসেস লাগবে, বাট দেখি এটা কি আপডেট হয়। স্ল্যাশ এন মাইগো। এবার আমার একটা ডকুমেন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেল, আমি এই ডকুমেন্টটা কপি করে নিই, ঠিক আছে। এটা করি মাইগো, ঠিক আছে। এবার মাইগো করার পরে এখানে আমাকে ম্যাটেরিয়াল দিতে হবে, ঠিক আছে, কোয়ান্টিটি দিতে হবে। এটা গুডস রিসিভড করছি আমি, ঠিক আছে। তো এখানে যে গুড রিসিভটা হবে সেটা করতে হবে, বাট ঠিক আছে, এইটা এখন করলে একটু কমপ্লিকেটেডই হয়ে যাবে, এটা এটা পরে করা হবে। আই উইল ডু দিস লেটার। আচ্ছা, আমরা নেক্সট পার্টে চলে যাই। এবার পিও ক্রিয়েট হয়ে গেল, আপনি দেখে দিলেন কি করে পিও ক্রিয়েট করা যায়। আচ্ছা, নেক্সট পার্ট সেটা হয়ে গেল, সেটা এখন আমরা যাবো ম্যাটেরিয়াল মাস্টার ক্রিয়েট করতে। এবার যখন আমরা ম্যাটেরিয়াল মাস্টার ক্রিয়েট করছি, MM01 হি আমাদের অনলি ওয়ে অফ ক্রিয়েটিং ম্যাটেরিয়াল মাস্টার, আর কিন্তু কোনো অপশন এই মুহূর্তে নেই। আর S/4HANAতেও কিন্তু ম্যাটেরিয়াল মাস্টারে কোনো চেঞ্জেস হয়নি, শুধু একটা চেঞ্জ হয়েছে যে ম্যাটেরিয়ালের এখন নাম্বারটা অনেক বড় হতে পারে, ওটার ফিল্ড লেন্থটা বাড়িয়ে দিয়েছে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স অনলি, ঠিক আছে। এবার একটা ম্যাটেরিয়াল মাস্টারের মধ্যে অনেক ইনফরমেশনই থাকে। ম্যাটেরিয়াল মাস্টার রেকর্ডের মধ্যে এই পারচেজিং ইনফো রেকর্ড থাকে, যে পারচেজ অর্ডারের যে ইনফরমেশন গুলো আসে না, ওটা দুটো জায়গা থেকে আসে, একটা ম্যাটেরিয়াল মাস্টার থেকে আসে আর ভেন্ডর মাস্টার থেকে আসে। আপনি নিজেই দেখলেন যখন আপনি ভেন্ডর ডিটেলস পুট করলেন, তখন অনেক ইনফরমেশন অটোমেটিক চলে এলো। কোত্থেকে এলো? ওটা কিন্তু পারচেজ অর্ডার থেকে, সরি, ওটা কিন্তু ভেন্ডর মাস্টার থেকে এলো। আর যখন ম্যাটেরিয়াল ইনপুট দিলেন, তখন ম্যাটেরিয়াল মাস্টার থেকে আরো ইনফরমেশন চলে আসে ভেতরে পিওতে। এবার ভেন্ডর মাস্টার ডেটার মধ্যে 3টে পার্ট হয়, ঠিক আছে। আম, আচ্ছা, ভেন্ডর মাস্টার তো বলতেই পারি, ঠিক আছে, বাট ওটার জন্য আপনাকে বিপিটা বলতে হবে। তার আগে ম্যাটেরিয়াল মাস্টারটাই বলে নিই। আচ্ছা, ম্যাটেরিয়াল মাস্টারের মধ্যে কিন্তু বেসিক ডেটা, ম্যাটেরিয়াল প্ল্যানিং ডেটা, পারচেজিং ডেটা, অনেকগুলো ধরনের ডেটা হয়, ঠিক আছে। তো আমি একটা কাজ করি, লেট মি ওপেন ওয়ান অফ দ্য ম্যাটেরিয়াল ফর ইউ ফ্রম দ্য টেবলস। তো আমি একটা SN16 চলে যাই, ওখানে গিয়ে আমাদের ম্যাটেরিয়াল টেবিল হলো MARA, যেটাকে মারা বলি আমরা। আচ্ছা, ওটার মধ্যে থেকে আমি একটা ম্যাটেরিয়াল যেটা ক্রিয়েটেড অন লেটেস্ট থাকে, এটা আমি ডিলিট করে দিলাম, নাম্বার অফ এন্ট্রিজটাকে। আর ম্যাটেরিয়াল অনেকগুলো, 3000টা ম্যাটেরিয়াল ক্রিয়েট করেছে কেউ, ঠিক আছে। আমি ক্রিয়েটেড অন ডেটটাকে ডিসেন্ডিং করে দিলাম, মোস্ট রিসেন্ট টু মোস্ট লেটেস্ট। এখানে আমি একটা ম্যাটেরিয়াল নিলাম, এই ম্যাটেরিয়ালটার জন্য কিন্তু আমার দুটো জিনিস করতে হবে। আমাকে আবার আরেকটা টেবিল খুলতে হবে, সেই টেবিলে গিয়ে আমাকে, এটা তো জেনারেল ডেটা টেবিল, এটার মধ্যে জেনারেল ইনফরমেশন থাকে ম্যাটেরিয়ালের, কিন্তু সেলস ডেটা, পিও ডেটা, এগুলো কোত্থেকে পাবো? এগুলো তো আমাকে পেতে হবে, তাই না? একটা ম্যাটেরিয়ালের অনেকগুলো ডেটা আমার লাগে, শুধু সেলস হলে হয় না, আমাকে অনেক ধরনের ডেটা থাকে, সেটা ডিফারেন্ট ডিফারেন্ট টেবিল থাকে, পারচেজিং ইনফরমেশন থাকে, ঠিক আছে। তো আমি কি করব, এই ম্যাটেরিয়ালটার MARC চলে যাবে, MARC তে গিয়ে আমি সেই ম্যাটেরিয়ালটা এন্টার করব। আর সেখানে গিয়ে আমি প্ল্যানটা জানা দরকার। ওই প্ল্যান্টের জন্য আমি আগের টেবিলে না প্ল্যান্ট ছিল না, এই টেবিলে আপনি প্ল্যান্ট পেয়ে যাবেন। সবকটা এন্ট্রি আপনি ডিসিলেক্ট করে দিন, আর শুধু প্ল্যান্টটা দেখে নিন কি আছে। তাহলে প্ল্যান্টটা হলো GLPL, ঠিক আছে। আমি কেন এটা জানতে চাইলাম, কারণ আছে। কারণটা হলো, যখন আমি ম্যাটেরিয়াল মাস্টারে আছি না, যখন আমি একটা MM03 করব, মানে আমি একটা ম্যাটেরিয়াল ডিসপ্লে করতে চাই, আমার ম্যাটেরিয়াল নম্বর কত আছে? 560002, 560002। এখানে কিন্তু আমার কাছে অনেকগুলো ইনফরমেশন চাইছে,
অনেক ইনফরমেশন চাইছে। আমি যদি সবকটা ইনফরমেশন সিলেক্ট করে নিই, এখন এটা সিলেক্ট করে দিই, আর আমি তখন যদি টিক মার্ক করি, তখন আমার কাছে প্লান্ট চাইছে ও, তখন আমার কাছে স্টোরেজ লোকেশন চাইছে, আর তখন আমার কাছে ভ্যালুয়েশন টাইপ চাইছে। এবার প্লান্ট তো অলরেডি চলে এসছে এখানে, ঠিক আছে, আর স্টোরেজ লোকেশন চলে এসছে, তো অসুবিধা নেই। তো আমি দেখি এনে সিলেক্ট করি। আচ্ছা, তো এই প্লান্টে নেই, তার মানে প্লান্টটাকে ভুল দিয়েছে, তার মানে কোন প্লান্টে আছে? আমি ওই জন্য ওই টেবিলটায় গেলাম, এমএআরসি টেবিলটা, জিএলপিএল এ আছে, জিএলপিএল, ঠিক আছে। এবার স্টোরেজ লোকেশন কি হবে? আচ্ছা, স্টোরেজ লোকেশন বড় একটা প্রশ্ন, তো এখানে দেখি স্টোরেজ লোকেশন আছে কিনা, না থাকারই চান্সটা বেশি। আর দিয়েছে, এখন দেখা যাক এই স্টোরেজ লোকেশনটা আছে কিনা, এটাই হবে কিনা। নেই, স্টোরেজ মেনটেন নেই। তাহলে আমি একটা কাজ করি, এই জিএলপিএল এর জন্য আরেকটা টেবিল হয়, প্লান স্টোরেজ লোকেশন টেবিল, যেটাকে আমরা বলি T001W। এই টেবিলের মধ্যে না আমার মনে হয় প্লান্ট আর লোকেশনটাও পেয়ে যাবো পসিবলি। পেলাম না, তাহলে আমি একটা কাজ করি, আমি দেখে নিই টেবিলটার নাম কি। প্লান্ট স্টোরেজ লোকেশন টেবিল মারতে হবে গুগলে, মারলেই এইখানে একটা T001L, ডাব্লু না, ঠিক আছে। তো আমি কি করব, এটাকে রিমুভ করে দিলাম, আর T001L এ চলে গেলাম। প্লান্ট আর স্টোরেজ টেবিলটা আমার চলে এলো। আমার প্লান্ট কি আছে? জিএলপিএল, এক্সিকিউট করে দিলাম। তাহলে আমার তিনটে স্টোরেজ লোকেশন S1, S2 আর S3 চলে এসছে। ঠিক আছে, তাহলে আমি একটা যে কোনো স্টোরেজ নিতেই পারি। তাহলে আমি কি করব, যে আমি আমি দেখছি তাহলে এখানে স্টোরেজ লোকেশনটা আমি এখানে দিলাম না, না হয় দেখি কি হয়। তিনটে স্টোরেজ লোকেশন আছে, খুলেই গেল। নাও দিস ইজ হোয়াট আ ম্যাটেরিয়াল ইজ। র ম্যাটেরিয়াল ABCD, এটা একজন বানিয়েছিল আগে, ঠিক আছে। তো সেখানে আমি কি কি এন্টার করছি, সেখানে আমি ম্যাটেরিয়ালের মধ্যে বেসিক ইউনিট অফ মেজার আমার কেজি আছে, আমার ডিভিশন আছে, ঠিক আছে। এর মধ্যে জিডি, এখান থেকে আপনি যে F4 করে না দেখতে পারবেন জিডি মানে কি। এটা কোনো হলো পার্টিকুলার ইন্ডাস্ট্রি, কোন ডিভিশনের মধ্যে ফেলেছি ওকে আমি, ঠিক আছে। ম্যাটেরিয়াল গ্রুপ আছে, ম্যাটেরিয়াল গ্রুপিং মধ্যে কিন্তু অনেক ইনফরমেশন থাকে, অ্যাকোমোডেশন, ট্রান্সফার, ট্রেডিং ম্যাটেরিয়ালস, র ম্যাটেরিয়ালস, কি ধরনের গ্রুপিং এর মধ্যে ফেলেছি আমি এটাকে, ঠিক আছে। এটা হলো ফার্স্ট বেসিক ডেটা, ঠিক আছে।